ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অর্পণস ক্লাসরুম। আজকে আমরা ন্যারেশনের পরবর্তী অংশ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করব। তো তোমরা সকলেই জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত প্রশ্নবাচক বাক্য। এটি দু রকমের হতে পারে। একটা হচ্ছে WH টাইপ কোয়েশ্চেন, যেখানে আমরা হু, হাউ, ওয়েন এই ধরনের WH ওয়ার্ডগুলোকে পাবো, এবং অপরটি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। এটিতে কি পারবো আমরা? এখানে হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই ফরম্যাটে আমরা কিন্তু প্রশ্নগুলোকে পাবো। এখানে কোনো WH ওয়ার্ড থাকবে না। দুটোর ক্ষেত্রে মূলত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার পদ্ধতিটা সেম, সামান্য একটু আলাদা আছে। তো চলো আমরা এক এক করে দুটোই শিখতে চেষ্টা করি। প্রথমত WH টাইপের সেন্টেন্সগুলো। দেখো, আমরা যদি বলি he said to his friend, কমা দিয়ে how are you, দেখো WH ওয়ার্ড রয়েছে। এক্ষেত্রে আমরা এই অংশটা রিপোর্টিং ভার্ব said থাকুক said to থাকুক উভয় ক্ষেত্রেই asked লিখব। তাহলে উত্তরে এগোই। he said to, তাহলে asked his friend। এইবার আমাদের এই কমা আর ইনভার্টেড কমাকে রিমুভ করার জন্য একটা কানেক্টরের প্রয়োজন, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করেছি। এখানে WH টাইপে যে WH ওয়ার্ডটা রয়েছে সেই সেন্টেন্সে সেই WH ওয়ার্ডটাই কানেক্টর হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এখানে হাউ আছে, তাই আমরা হাউকে লিখব। যদি ওয়েন থাকে তাহলে ওয়েন, হোয়াট থাকলে হোয়াট, ওয়্যার থাকলে ওয়্যার, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা হাউটা লিখে নিলাম। এরপর WH ওয়ার্ডটাকে যদি বাদ দিই তাহলে ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা সেম, আগে ভার্ব পরে সাবজেক্ট। কিন্তু আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন কিন্তু সেই ইনডিরেক্ট স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সেই কনভার্টেড হয়ে যাবে। তার মানে এই কানেক্টরের পরে এখানে ডিরেক্ট স্পিচে যতই আগে ভার্ব পরে সাবজেক্ট থাকুক না কেন, আমরা ইনডিরেক্টে আগে সাবজেক্ট পরে ভার্ব লিখব। তার মানে ইউ, এই অংশটা এটার পরিবর্তিত রূপ এখানে আসবে। তাহলে ইউটা কে না, সে তার বন্ধুকে বলছে তুমি। তাহলে এই বন্ধুটা মানে ইউ, এই বন্ধুটা হয়ে গেল। তার মানে আমি এখানে হি বা শি বসাতে পারি। এরপর ভার্ব, আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ বের হয়, তাহলে হি বা শি এর পরে ওয়াজ হবে। এবং অবশ্যই এখানে যতই কোয়েশ্চেন মার্ক থাকুক না কেন আমরা এখানে কিন্তু ফুল স্টপ দেব। আমি আশা করছি বোঝাতে পারলাম। আমরা চলে যাব এরপর ইয়েস নো টাইপ সেন্টেন্সে। একটা বাক্য করা যাক। I said to my brother, have you done it? এক্ষেত্রে দেখো, হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে তুলে এনেছি। এইভাবে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্রিয়েট করেছি। এখানে কোনো WH ওয়ার্ড নেই। সেক্ষেত্রে said বা said to কে আস্ক করার নিয়ম সেম। I asked my brother।
এখানে যেহেতু কোনো WH ওয়ার্ড নেই, তাই এখানে একটা ফিক্সড কানেক্টরের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার কথাটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা ইফ বললাম, ইফ। এবার আমি আগেই বললাম যে ডিরেক্ট স্পিচে যতই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকুক, অর্থাৎ হেল্পিং ভার্ব আগে তারপর সাবজেক্ট থাকুক, আমরা আনসার করার সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটা কনভার্ট হয়ে যাবে আমাদের। সেক্ষেত্রে আগে সাবজেক্ট পরে ভার্ব। মানে এই ইউ, আমি আমার ভাইকে বলছি তুমি, তাহলে তুমি মানে এই আমার ভাইটি, সেক্ষেত্রে হি। এরপর আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। হ্যাভ ইউ ডান ইট, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, চেঞ্জ হলে পাস্ট পারফেক্টে যাবে। সাবজেক্টের পরে এই হ্যাভ বা হ্যাজ এটা কনভার্ট হয়ে যাচ্ছে হ্যাড। ডান ইট যেমন আছে তেমন, অবশ্যই শেষে ফুল স্টপ। এটা আমাদের ইয়েস নো টাইপ সেন্টেন্স হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পারলাম। এরপর আমাদের যেতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা কি দেখতে পাবো? এখানে 3 ধরনের বাক্যের কথা বলা হবে: অর্ডার, রিকোয়েস্ট এন্ড অ্যাডভাইস, আদেশ, উপদেশ, অনুরোধ। এক্ষেত্রে টেন্সের ব্যবহারটা খুব একটা নেই, একটু আলাদা করে চলো দেখা যাক। দ্য ম্যান said to his servant, close the door. এই যে বাক্যটা, অবশ্যই রিপোর্টেড স্পিচের অংশটা দেখে আমাদের বুঝতে হবে যে এই বাক্যটা অর্ডার আছে, রিকোয়েস্ট আছে না অ্যাডভাইস আছে। সেই অনুযায়ী এই রিপোর্টিং ভার্বের পার্টটা চেঞ্জ হতে থাকবে। যদি আমরা দেখতে পাই এই অংশটি একটা আদেশ বোঝাচ্ছে, তাহলে সেড টু টাকে আমরা অর্ডার্ড লিখব। যদি দেখি এখানে এই অংশটা একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে এই অংশটাকে আমরা রিকোয়েস্টেড লিখব, এবং যদি অ্যাডভাইস বোঝায় অ্যাডভাইস লিখব। এখানে লোকটি তার সার্ভেন্টকে বলছে ক্লোজ দ্য ডোর, ডেফিনেটলি এটা একটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব? দ্য ম্যান ordered his servant, হয়ে গেল। এবার টু কানেক্টর আছে, অর্থাৎ আমাদের কমা এবং ইনভার্টেড কমা তোলার জন্য অন্যান্য সেন্টেন্সের মতো এখানেও একটা কানেক্টর আসবে, সেটা হচ্ছে টু, যেটা আমরা ইনফিনিটিভসের টু বলে থাকি। তাহলে এই টু এর পরে ইমিডিয়েটলি কি চলে আসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ক্লোজ। ক্লোজ দ্য ডোর। এখানে অন্য কোনো সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় কেউ নেই, পার্সনের কোনো মেনশন নেই, তাই সেই পার্সন চেঞ্জ হবে না। সুতরাং কানেক্টর আমরা টু বসাচ্ছি, তারপরে ইমিডিয়েটলি পরেই আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আনতে হবে, এবং তারপর সেন্টেন্স যেভাবে এগোচ্ছে সেই অনুযায়ী এগোতে হবে। এরপর চলে আসি রিকোয়েস্ট ফরম্যাট। আমরা এভাবেই লিখি: দ্য ম্যান said to his friend, please lend me some money. তাহলে প্লিজ রয়েছে মানে ডেফিনেটলি এটা একটা রিকোয়েস্ট ফর্মে আছে। তাহলে দ্য ম্যান requested his friend, অবশ্যই একটা টু। প্লিজ কথাটা আর আসবে না, কেন না? তার কারণ তার বদলে আমরা অলরেডি রিকোয়েস্টেড কথাটা লিখে ফেলেছি, টু বসিয়ে ফেলেছি, মানে ইমিডিয়েটলি পরে কোথায় চলে যেতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেটা কোথায়? লেন্ড। ডেফিনেটলি লেন্ড হবে। এখানে দেখো পার্সন আছে, পার্সন থাকলে চেঞ্জ করতে হবে।
লোকটি তার বন্ধুকে বলছে আমাকে কিছু টাকা ধার দাও। আমাকে, এই আমিটা কে? যে বলছে সে, দ্যাট মিনস দ্য ম্যান। তার পরিবর্তে আমরা কিন্তু হিম প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্ম হিম, হি বসাতে পারবো না, বিকজ হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। লেন্ড হিম সাম মানি, যেমন আছে তেমন। বোঝা গেল বিষয়টি? এরপর তাহলে আমরা একটা অ্যাডভাইস দেখে নিই কি হতে পারে। grandfather said to Rakesh, কি লিখবো আমরা? একটা নট দিয়ে করা যাক। ডু নট থ্রো ইট। grandfather said to Rakesh, do not throw it. তাহলে যদি নটটা না থাকতো তাহলে আগের নিয়মেই চলতো, টু বসিয়ে থ্রো ইট। কিন্তু এখানে যদি একটা নট থাকে, এটা যদি অ্যাডভাইস ফরম্যাটে করি তাহলে আমরা এই অংশটাকে অ্যাডভাইসে কনভার্ট করব। গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড রাকেশ। যদি নট নেগেটিভ কোনো কথা না থাকতো তাহলে আমরা দেখেছি অলরেডি টু থাকে। এখানে যেহেতু একটা নেগেটিভ ফরম্যাট আছে, অ্যাডভাইসড একটা কোনো কিছু বারণ করা হচ্ছে, তাহলে এটা দুভাবে করতে পারি। প্রথম নিয়ম, অবশ্যই ডু নটটাকে নট টু, ডু নটটাকে নট টু, টু এর পরে ডেফিনেটলি ভার্ব, নট টু থ্রো ইট। আর একটা কাজ করা যায়, অবশ্যই সেটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি অ্যাফার্মেটিভ কিছু থাকে তাহলে কিন্তু সম্ভব নয়। কি হবে? এই সেড বা সেড টু এর বদলে আমরা এই জায়গাটায় ফরবিড করে দেব। ফরবিড বারণ করা, পাস্টে আছে তাই ফরবিড। তাহলে গ্র্যান্ডফাদার ফরবিড রাকেশ। যখনই ফরবিড কথাটা লিখবো, বারণ করা, নিষেধ করা, এর মধ্যে অলরেডি একটা নট আছে, তাই কানেক্টরের এই জায়গাটায় আর নট টু লিখতে পারবো না, টু লিখতে হবে। বাকি সবটা সেম। সেক্ষেত্রে সেন্টেন্সটা কি দাঁড়াতে পারে? গ্র্যান্ডফাদার ফরবিড রাকেশ টু থ্রো ইট। আর যদি আমরা অ্যাডভাইস দিয়ে লিখতে যাই তাহলে নট টু লাগবে। তাহলে এটা অর্ডারের ক্ষেত্রেও হতে পারে, প্লিজ রিকোয়েস্টের ক্ষেত্রেও হতে পারে। মোট কথা, যদি আমরা দেখি কোথাও নেগেটিভ কিছু আছে তাহলে আমাদের হাতে দুটো অপশন, এক নট টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি ফরবিড লিখি তাহলে ওখানে কিন্তু ভুলেও নটটা বসাবো না, কেননা ফরবিডে অলরেডি একটা নট রয়েছে। আশা করছি আমি ইম্পারেটিভ সেন্টেন্সের এই অংশটা বোঝাতে পারলাম। এরপর আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি অংশে, যেখানে সাজেশন বা প্রপোজাল এগুলো আছে। তো চলো সেদিকেই যাওয়া যাক। আমরা সাজেশন বা প্রপোজাল বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখা যাক বাক্যগুলোকে। বিমল said to his friend, let me do this. এখানে দেখো said to বা said যাই থাকুক না কেন, আমরা এটাকে সাজেশন বা প্রপোজাল বিষয়টি লিখতে পারি। তাহলে বিমল suggested বা proposed his friend, কানেক্টর কিন্তু এখানে দ্যাট, ইম্পারেটিভ সেন্টেন্স, বাট
লেট দিয়ে যখনই থাকবে সাজেশন বা প্রপোজাল বোঝাবে তখন কিন্তু আমরা কানেক্টর দ্যাট বসাবো। আবার যখন অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝাবে তখন আমরা টু বসাবো। তাহলে এখানে কানেক্টর দ্যাট। এরপর লেট মি টু ডু দিস। মি কে? এটা বিমল তার বন্ধুকে বলছে আমাকে এটা করতে দেওয়া হোক। আমি মানে বিমল, যে বলছে সে। তাহলে বিমল তো লিখে ফেলেছি, তার অল্টারনেটিভ প্রোনাউন এখানে হি, তাহলে হি। আমরা এখানে মাইট কথাটাও লিখতে পারি, মাইট বি অ্যালাউড টু কথাটাও লিখতে পারি। এখানে আমরা মাইট বি অ্যালাউড টু লিখব, মাইট বি অ্যালাউড টু হয়ে গেল। আবারও ইনফিনিটিভস এর টু, তার মানে সরাসরি মেইন ভার্ব চলে আসবে ডু। দিস থাকলে দ্যাট হয়। তাহলে বিমল সাজেস্টেড হিজ ফ্রেন্ড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু দ্যাট। বোঝা গেল? আরেকটা টাইপ, সেটা কেমন হতে পারে? তাহলে বিমল, একই বাক্য লিখি, said to his friend let us go for a walk. এটাও সাজেশন বা প্রপোজাল। said to, আবারও সাজেস্টেড বা প্রপোজড, একই কথা চলছে, দ্যাট পর্যন্ত সেম। তাহলে বিমল সাজেস্টেড বা প্রপোজড হিজ ফ্রেন্ড দ্যাট। লেট আস, এখানে দেখো লেট মি সিঙ্গুলার ছিল, লেট আস এখানে প্লুরাল আছে। আস মানে কারা? বিমল আর তার বন্ধু, দুজনকেই বোঝাচ্ছে। দুজনেই এখানে আমার কাছে থার্ড পারসন, তাই আমরা দে লিখব। যদি এখানে দুজনের কেউ একজনও ফার্স্ট পারসন মানে আমি থাকতাম, তাহলে দ্যাট এর পরে আমরা উই বসাতাম। কিন্তু এখানে দুজনের কেউই ফার্স্ট পারসন নয়, সবই থার্ড পারসন, তাই দুজনকে একত্রিত করে থার্ড পারসনের যে প্লুরাল ফর্ম, দ্যাট মিন্স দে, সেটাকেই আমরা লিখব। তাহলে দে। এবং এক্ষেত্রে লেটের পরে প্লুরাল আছে, তাই এখানে দে সাবজেক্টের পরে শুড বসবে। এখানে সিঙ্গুলার ছিল তাই মাইট অথবা মাইট বি অ্যালাউড টু হয়েছে, এখানে বসবে শুড। মোডাল ভার্ব, তারপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, দ্যাট মিন্স গো, গো ফর এ ওয়াক, যেমন আছে তেমন চলছে। বোঝা গেল? এরপর আমরা অপটেটিভ সেন্টেন্সে যাব। অপটেটিভ সেন্টেন্সে যাওয়ার আগে আমরা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু বুঝতে চেষ্টা করব। মূলত কি, সেখানে উইশ বা প্রে, ইচ্ছা বা প্রার্থনা, এই ধরনের বাক্যগুলোকে ফেলা যায়। তো চলো আমরা সেক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সটা একটু দেখে নিই। তাহলে অপটেটিভ সেন্টেন্সে আমি দেখো দুটো বাক্য লিখেছি। এখানে প্রে বা উইশ এই দুটো জিনিস বোঝানো হবে কি করে? সাধারণত আমরা এই রিপোর্টেড স্পিচের অংশে যেখানে গড কথাটা মেনশন করা দেখব, সেটা আমরা নর্মালি প্রে, কেননা গডের কাছে আমরা প্রে করতে পারি। তাই সেক্ষেত্রে আমরা সেইড বা সেইড টু যাই থাকুক না কেন, এই জায়গাটায় আমরা প্রেড কথাটা লিখব। আর যদি সেখানে গডের কথাটা মেনশন না থাকে, দ্যাট মিন্স ইট ইজ মাই উইশ, এটা আমার মনের ইচ্ছা, সেক্ষেত্রে সেইড বা সেইড টু এর বদলে আমরা উইশড কথাটা লিখব। চলো দেখে নি। তাহলে দ্য ম্যান সেড টু আছে, এখানে গড আছে, তাহলে আমরা প্রেড কথাটা লিখব। হিজ সন এখন লিখবো না, সরাসরি কানেক্টরে চলে যাই, কানেক্টর হচ্ছে দ্যাট, হয়ে গেল। মে গড ব্লেস ইউ, তাহলে সাবজেক্ট হচ্ছে গড, এখানে চলে আসবে, তাহলে গড। মেটা হয়ে যাচ্ছে মাইট। মোডাল ভার্ব, তার মানে ডেফিনেটলি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে ব্লেস, এন্ড দেন ইউ। ইউ কাকে? লোকটা তার ছেলেকে বলছে ইউ, তাহলে এখানে হিজ সন। ক্লিয়ার? এর পরেরটা, এখানে দেখো মে ইউ বি হ্যাপি ইন লাইফ, এখানে গডের কথা মেনশন করা নেই, তার মানে সবটা সেম থাকবে। এই জায়গাটা আমরা উইশড কথাটা লিখব। দ্য ম্যান উইশড দ্যাট মে ইউ, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, কে?
লোকটা তার ছেলেকে বলছে ইউ, তার মানে এই ছেলেটা, তাহলে হিজ সন। মেয়েটা মাইট। এরপর ভার্ব থেকে দেখে দেখে যা আছে তাই। বি হ্যাপি ইন লাইফ। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সক্লামেটরি সেন্টেন্স। চলো, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আমরা জানি এখানে মনের কোনো ভাব প্রকাশ করার যে বিষয়টা থাকে, তো সেটিরও আমরা এখানে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করে দেখাতে চেষ্টা করব। যাওয়া যাক সেদিকে। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা একটা বাক্য লিখেছি, দ্য গার্ল সেইড হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ। কি সুন্দর ছবিটা। ডিরেক্ট স্পিচে যতই এক্সক্লামেটরি ফর্মে সেন্টেন্স থাকুক না কেন, আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব ডেফিনেটলি ওটা অ্যাসার্টিভে কনভার্ট হয়ে যাবে। তার আগে এই যে সেইড বা সেইড টু, এই অংশটাকে আমরা এক্সক্লেমড বলে লিখব। খুব আনন্দের কিছু হলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখের কিছু হলে এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ গ্রিফ, এই কথাগুলো ব্যবহার করতে পারি। প্রশংসনীয় হলে উইথ প্রেজ, শুধু এক্সক্লেমড বলেও আমরা লিখতে পারি। তারপরে অবশ্যই একটা দ্যাট, তাহলে হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ আমরা এক্সক্লেমড বলে লিখি। দ্য গার্ল exclaimed that, কানেক্টর অবশ্যই দ্যাট। হোয়াট আ বিউটিফুল পিকচার ইট ইজ, এই যে ইট ইজ এক্সক্লামেটরি বলে সাবজেক্টটা শেষের দিকে আছে, এখানে আমরা শুরুতে আনবো ইট ইজ। তাহলে পিকচার এটাকে আমরা দুভাবে লিখতে পারি। প্রথমত আগে বলে রাখি, ইজ আছে মানে অবশ্যই এটা ওয়াজ এ কনভার্টেড হবে। আর সেন্টেন্সটা কি হতে পারে, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল পিকচার, নতুবা দ্য পিকচার ওয়াজ ভেরি বিউটিফুল। দুটোই লিখতে পারি, দুটোই সঠিক। এখানে ইট ইজ বলে রয়েছে তাই আমরা ইট ইজ দিয়েই করি। ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল পিকচার। ভেরি কেন, এই যে হোয়াট কথাটা রয়েছে তাই। হোয়াট আ বিউটিফুল পিকচার, কি সুন্দর ছবি। এই কি সুন্দর কথাটা বলতে গিয়ে খুব সুন্দর, ভেরি বিউটিফুল, যেটা এক্সক্লামেটরিতে আমরা হোয়াট বলে বলে থাকি, এখানে অ্যাসার্টিভে আমরা ওটাকে ভেরি দিয়ে বলতে চেষ্টা করব। বোঝা গেল? এই ধরনের আরো অনেক সেন্টেন্স আছে, এক্সারসাইজে তোমরা পেয়ে যাবে বিভিন্ন বইতে। তোমরা প্র্যাকটিস করো। আশা করি আমি ওভারঅল একটা কনসেপ্ট তোমাদের দিতে পারলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি আমাকে জানিও। পছন্দ হলে লাইক শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ক্লাসে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ধরে তোমরা পড়াশোনা করো এবং চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।